সুপ্রিয় দর্শক সকলকে জানাচ্ছি ঈদ মোবারক। টিভেন ওয়েলনেস এর আজকের এই ঈদ স্পেশাল আয়োজনে আপনাদেরকে সুস্বাগত। কাছে দূরে টেলিভিশনের সামনে বসে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠানটি এই মুহূর্তে দেখছেন এবং পরবর্তীতে দেখবেন, সকলের ভিতর ঈদের আনন্দ বিরাজ করুক। আমাদের এই অনুষ্ঠানটি আমাদের সাথে আগামী কিছু সময়ের জন্য সকলে মিলে উপভোগ করবেন। আমাদের আজকের এই ঈদের বিশেষ আয়োজনে আমাদের সাথে সংযুক্ত আছে আমাদের দুজন বিশেষ অতিথি। আমাদের সাথে আছেন যুক্তরাষ্ট্রের ক্যানিটিকার থেকে ডক্টর সেজান মাহমুদ, এবং আমাদের সাথে সংযুক্ত হয়েছে যুক্তরাষ্ট্রের আরেক প্রান্ত থেকে ইঞ্জিনিয়ার উজমান ইশাত মৌলি। মৌলি আজকে আমাদের বিশেষ গেস্ট। আমি অনুষ্ঠানের শুরুতেই আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের প্রধান অতিথি ডক্টর সেজান মাহমুদকে। ডক্টর সেজান মাহমুদ, সেজান ভাই কেমন আছেন? ঈদ মোবারক। ঈদ মোবারক। ভালো আছি, অনেক ধন্যবাদ, এবং এই অনুষ্ঠানে আসতে পেরে ভালো লাগছে। সেই সঙ্গে যারা দর্শক শ্রোতা তাদেরকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের সাথে আরেকজন সংযুক্ত আছে আজকে আমাদের গেস্ট আমাদের অনুষ্ঠানে, ইঞ্জিনিয়ার উজমান ইশাত মৌলি। মৌলি আমার ছোটবেলার বন্ধু। ঈদ মোবারক, কেমন আছো? ভালো আছি, তোমাকে খুব সুন্দর লাগছে। তোমাকেও খুব সুন্দর লাগছে, আর তোমাকে বিশেষ ধন্যবাদ দিতে চাই আমি যে খুব সংক্ষিপ্ত নোটিসে তুমি অসংখ্য ব্যস্ততার ভিতরে সময় করে আমাদের সাথে সংযুক্ত হয়েছে। সুপ্রিয় দর্শক, মৌলি একজন ইঞ্জিনিয়ার, অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিতে যুক্তরাষ্ট্রে কর্মরত থাকলেও মৌলি আসলে একজন ভীষণ গুণী শিল্পী, এবং আজকের ঈদের এই আয়োজনে মৌলি আমাদেরকে তার শিল্প প্রতিভার কিছু অংশ আমাদের সাথে শেয়ার করবে। সে একজন নজরুল গীতি শিল্পী ছায়ানট থেকে, এবং একই সাথে সে আরো অনেক বহুমুখী প্রতিভার অধিকারী। মৌলি একজন রাইটার, একই একই সাথে স্কুবা ডাইভার, এবং আরো অনেক কাজের সাথে সে সংযুক্ত আছে। আমরা একটু একটু করে জেনে নিব তার কাছ থেকে। তো আবারও আমি যাচ্ছি ডক্টর সেজান মাহমুদের কাছে। সেজান ভাইকে আমরা সকলেই চিনি। সেজান ভাই চিকিৎসা বিদ্যার সাথে সাথে উনি বহুমুখী প্রতিভার অধিকারী, একজন বিশেষ সাংস্কৃতিক ব্যক্তিত্ব, এবং বিশেষভাবে লেখনীতে তার অনেক অনেক বেশি শক্তিশালী ওনার লেখনী কাজগুলো, এবং একই সাথে উনি অনেক সেক্টরে কাজ করে যাচ্ছেন। সেজান ভাই, আপনার কাছে একটু জানতে চাইবো যে বাংলাদেশে থাকা অবস্থায় কিন্তু ঈদের সাথে আপনার অনেক দীর্ঘ স্মৃতিময় জার্নি বলতে পারি। তো সেখান থেকে যদি আমাদের সাথে ছোট্ট করে একটু শেয়ার করেন আপনার শুরুর দিকের কাজগুলো। সেজান ভাই, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, খুব ভালো শুনতে পাচ্ছি। আমাকে শোনা না গেলে একটু জানিও আর কি। তো জি। হ্যাঁ, ঈদ মানেই আমার কাছে ছিল ঈদের আনন্দ মেলা। ব্যাপারটা এরকম যে আমি যখন ইন্টারমিডিয়েট পড়তে ঢাকাতে শুরু করলাম, ঠিক তখন থেকে তো টেলিভিশনে গান লেখা শুরু করি, এবং ওই ইন্টারমিডিয়েটের পর থেকে শুরু করে একেবারে মেডিকেল কলেজের শেষ পর্যন্ত যতগুলো আনন্দ মেলা হয়েছে তার প্রায় প্রত্যেকটাতেই কোনো না কোনো ভাবে হয় গান লিখেছি, না হয় স্ক্রিপ্ট লিখেছি, না হয় ছড়া লিখেছি, স্কিট লিখেছি। মানে স্কিট হলো ছোট ছোট নাট্যাংশ, এবং এগুলো সব দুর্দান্ত স্মৃতিময় সময় আর কি। সারা রোজার মাস অথবা কোরবানিদের সময় এগুলো নিয়েই ব্যস্ত থাকতাম। আর ওই বয়সেটা কেমন হয় না যে আমার হয়তো একটা গান যাচ্ছে, কিন্তু পুরো অনুষ্ঠানটার কোথায় রেকর্ডিং হবে, কে আসবে, গেস্ট কে, সমস্ত কিছুর সাথে তখন যুক্ত হয়ে যেতাম। মানে উৎসবের মতো আরো মনে হতো এই অনুষ্ঠানগুলোতে। তো এরকম প্রায় গোটা পাঁচেক গান আছে যেগুলো হয়তো তোমরা শুনেও থাকবে, যেগুলো ঈদের আনন্দ মেলাতে প্রচার হয়েছিল। ওরকম নাট্যাংশ ছিল। একটা ঈদের আনন্দ মেলার কথা বিশেষভাবে মনে পড়ে, যেটাতে হুমায়ুন আহমেদ, ডক্টর আবদুল্লাহ আবু সাইদ এবং মমতাজ উদ্দিন আহমেদ, এই তিনজন জায়ান্ট আমি বলি আমাদের সাংস্কৃতিক অঙ্গনের, তাদের সঙ্গে আমি স্ক্রিপ্ট লিখেছিলাম এবং গান লিখেছিলাম। এই অনুষ্ঠানটা উপস্থাপনা করেছিলেন আনিসুল হক, যিনি মারা গেলেন, সেই আনিসুল হক। তো সেই অনুষ্ঠানটা বিশেষ করে মনে পড়ে ঈদের কথা মনে হলে।
অসংখ্য ধন্যবাদ সেজান ভাই, আপনি আমাদের সাথে শুরুতেই কিছুটা স্মৃতি শেয়ার করে নিলেন। আমরা আগামী কিছুটা সময় আপনাদের সাথে বিভিন্ন স্মৃতিচারণায় থাকবো, আপনাদের বিভিন্ন সেক্টরে আপনাদের যে প্রতিভা এবং যে শিল্পমুখী প্রতিভা এবং কাজগুলো সেগুলো সম্পর্কে জেনে নেওয়ার চেষ্টা করব। তো শুরুতেই আমরা যেহেতু ঈদের অনুষ্ঠান, শুরুতে আমরা মৌলির একটি শ্রুতি মধুর উপস্থাপনা দিয়ে শুরু করি। মৌলি, তুমি আমাদেরকে এখন কোন গানটি শোনাতে চাও? আমি শোনাবো তোমার ভালো লাগার নজরুল গীতি। আমাকে একটু পার্টিসিপেশন দিতে হবে। যখন আমি বলবো সে এসে যে আমার কামলিওয়ালা, আমি চাই যে তুমিও আমার সাথে গান করো। আমার মনে হয় এটা সেজান ভাই আমার থেকে ভালো করতে পারবে। সেজান ভাই, আপনি কি করতে চান একটু? না না, ধরুক না। আচ্ছা, হ্যাঁ মৌলি তুমি করো। সেজান ভাই একজন শিল্পী, সেজান ভাই তোমার মানে সাথে আমরা করবে। হ্যাঁ আনন্দ করি একসাথে গান হ্যাঁ করে। হ্যাঁ, না, শিওর, তোমার তুমি এটা শুরু কোরাস করো। হবে। হ্যাঁ। তো আমি গাইছি নজরুল নজরুল গীতি, হেরা হতে হেলে দুলে। আমি একটু ছোট্ট একটা মানে আমার নিজের অভিজ্ঞতা শেয়ার করতে চাই। আমি 2022-তে প্রথম কাবা শরীফে গেলাম, মানে ওমরা করতে। তো তখন আমরা হেরা পর্বতে গিয়েছিলাম মানে দূর থেকে। আর তারপর যখন মদিনায় গেলাম তখন কুবা মসজিদে গেলাম, যেটা প্রথম মসজিদ। তো তখন যে মানে ওই ফিলিংটা আছে যে যখন উনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় আসলেন। তো এই গানটা কিন্তু ওটারই ওই ব্যাকগ্রাউন্ডের উপরেই। তো আমি শুরু করছি। হ্যাঁ, অবশ্যই। উম, হেরা হতে হেলে দোলে নুরানি তনু ওকে আসে হায়, সারা দুনিয়ায় হেরে মেরে পর্দায় খুলে খুলে যায়। সে যে আমার কামলিওয়ালা কামলিওয়ালা, সে সে যে যে আমার আমার কামলিওয়ালা কামলিওয়ালা। কামলিওয়ালা। হেরা হতে হেলে দুলে নুরানি তনু ওকে আসে হায়, সারা দুনিয়ায় হেরে মেরে পর্দায় খুলে খুলে যায়। সে যে আমার কামলিওয়ালা কামলিওয়ালা, সে যে আমার কামলিওয়ালা কামলিওয়ালা। তার ভাবে বিভোর পায়ের তলে পর্বত জঙ্গম টলো মল টলে। তার ভাবে বিভোর পায়ের তলে পর্বত জঙ্গম টলো মল টলে। খুরমা খেজুর বাদাম জাফরানি ফুল, খুরমা খেজুর বাদাম জাফরানি ফুল ঝরে ঝরে যায়। সে যে আমার কামলিওয়ালা কামলিওয়ালা, সে সে যে যে আমার আমার কামলিওয়ালা কামলিওয়ালা কামলিওয়ালা। কামলিওয়ালা। আসমানে মেঘ চলে ছায়া দিতে, পাহাড়ের আশু গানে ঝরনারো পানিতে। বিজুলি যায় মালা হতে, বিজুলি যায় মালা হতে। পূর্ণিমা চাঁদ তার মুকুট হতে চায়। সে যে আমার কামলিওয়ালা কামলিওয়ালা, কামলিওয়ালা, সে যে সে যে আমার কামলিওয়ালা কামলিওয়ালা। কামলিওয়ালা। হেরা হতে হেলে দুলে নুরানি তনু ওকে আসে হায়, সারা দুনিয়ায় হেরে মেরে পর্দায় খুলে খুলে যায়। সে যে আমার কামলিওয়ালা ওয়ালা কামলিওয়ালা। কামলিওয়ালা। সে যে আমার কামলিওয়ালা কামলি। কামলিওয়ালা। মৌলিক সাউন্ডটা আমি পাচ্ছি না এখন। অসংখ্য ধন্যবাদ মৌলি, আমার খুব খুব ভালো লাগলো। এটা আমার আসলে খুবই একটা পছন্দের গান। আশা করি সেজান ভাইও উপভোগ করেছেন। সেজান ভাই কিছু বলবেন মৌলির গান সম্পর্কে?
না, সুন্দর। আর এই গানগুলো তো আমাদের ওরকম বাংলাদেশে ঈদের সময় হলে রেডিওতে সারাক্ষণ বাজতে থাকতো, কানের কাছে বাজতে থাকতো সেই স্মৃতি। এগুলো শুনে শুনেই তো গান দেখার উৎসাহ পেতাম না। গান যে বাংলা সংস্কৃতির সবচেয়ে বড় জায়গা দখল করে আছে, সেটা না বুঝলে তো আর ওই বয়সে গান দেখার কথা চিন্তাই করতাম না। ব্যাপারটা এরকম আর কি। জি, জি। মৌলি, তোমার বাংলাদেশে তো লম্বা সময়ের জার্নি। তুমি হাই স্কুল পর্যন্ত বাংলাদেশে পড়ালেখা করেছো এবং একই সাথে সাংস্কৃতিক অঙ্গনেও তুমি অনেক কাজ করেছো, অনেক যুক্ত ছিলে অনেক কিছুর সাথে। তো ছায়ানটে তোমার জার্নি সম্পর্কে খুব সংক্ষেপে যদি একটু আমাদের সাথে বলো। এবং আমি জানি যে এই মুহূর্তে তুমি তোমার লেখা বই এবং গানের সিডি এগুলো নিয়ে অনেক ব্যস্ত আছো। খুব ছোট্ট করে যদি আমাদের সাথে একটু শেয়ার করো। তো আমি বড় হয়েছি বুয়েটের ক্যাম্পাসে। তো তখন ছায়ানট হচ্ছে কি ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলে ছিল। তো আমি খালি স্কুল শেষে রিক্সা করে চলে যেতাম। আর আমার স্মৃতি আছে ছায়ানটে সঞ্জিতা খাতুন খুবই রিসেন্টলি ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিন্তু আমি যে সৌভাগ্যবতী যে ওনার কাছ থেকে আমি ডাইরেক্টলি টিচিংস পেয়েছি। আমি 6 বছর বটতলায় গান করেছি। ওই ছোট ছোট বাচ্চারা যে সামনে বসে থাকে, তো আমি ওদের মধ্যে 6 বছর ছিলাম। এবং সঞ্জিতা খাতুন প্রতি বছর আমরা যে কি পরিমাণ প্র্যাকটিস করতাম, মানে বোঝা যায় না যে এই 30 মিনিট অনুষ্ঠানের পিছনে যে কত কঠোর পরিশ্রম যায়। তো আমরা মানে কোরাসে প্রতিদিন আমাদের মানে রাত রাত 6টা 7টা পর্যন্ত আমরা গান প্র্যাকটিস করতাম এই বটতলা অনুষ্ঠানের জন্য। তো আমার খুবই ভালো মানে কিছু সুমন চৌধুরী, তারপর শাকিল আহমেদ, অনেক বড় বড় শিল্পী ওনাদের কাছ থেকে আমি ডাইরেক্টলি তালিম নিতে পেরেছি। তো আমি খুবই সৌভাগ্যবতী। অসংখ্য ধন্যবাদ তোমাকে। আসলে আমরা জানি যে বাংলাদেশে আমাদের বেড়ে ওঠার যে সময়টাতে যে শিল্প সংস্কৃতির চর্চা করে আমরা বড় হয়েছি, এটা কিন্তু এরকম নয় যে শিল্পী হবার জন্য, বরং এটি আমাদের সম্পূর্ণ শিক্ষারই একটি অংশ ছিল। এবং পূর্ণাঙ্গ শিক্ষার একটি অংশ হিসাবেই কিন্তু আমরা প্রত্যেকেই শিল্প জগতের কোনো না কোনো সেক্টরে আমরা প্র্যাকটিস করতাম, বিভিন্ন জিনিস শিখতাম এবং সেগুলো আমাদের শিক্ষার একটি অংশ হিসাবে শিখেই কিন্তু আমরা আসলে বড় হয়েছি। এবং ছায়ানটের যে কথা তুমি বললে, আমি জানি যে তুমি নিজেও কিন্তু বর্তমানে গত 5 বছর ধরে বাচ্চাদেরকে এখানে গান শেখাচ্ছ। এবং যেভাবে করে আসলে শিল্প চর্চা আমাদেরকে মূল্যবোধ এবং জীবনবোধ শিক্ষা দিয়ে সামনে এগিয়ে যেতে শিখিয়েছে, আমি আশা করছি যে তুমিও তোমার বাচ্চাদের ভিতরে সেই আলোগুলো ছড়িয়ে দিতে পারছো। একটু পরে আবার তোমার বই এবং সিডি এগুলো নিয়ে আরো শুনবো। তো আমি একটু খুব সংক্ষেপে আমাদের সাথে একজন যে খুবই খুবই আমাদের সিনিয়র এবং গুণী ব্যক্তি আছেন তার সম্পর্কে দর্শক আপনাদের সাথে খুব ছোট্ট করে একটু বলবো। ডক্টর সেজান মাহমুদ একাধারে কথাশিল্পী, কবি, গীতিকার, ছড়াকার, সুরকার, চলচ্চিত্রকার, অন্যদিকে চিকিৎসা বিজ্ঞানী, জনস্বাস্থ্য এবং গ্লোবাল হেলথ বিশেষজ্ঞ। ঢাকা থেকে এমবিবিএস পাশ করার পর আমেরিকার বিশ্ববিখ্যাত হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে এন্ডোক্রাইনোলজিতে ফেলোশিপ, জনস্বাস্থ্যে এমপিএইচ এবং বার্মিংহাম থেকে জনস্বাস্থ্যের উপরে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন ডক্টর সেজান মাহমুদ। অফিসিয়াল নাম সালেহ মোহাম্মদ মাহমুদুর রহমান। বর্তমানে কুইনিপেক ইউনিভার্সিটির ফ্র্যাঙ্ক এইচ নেদার এমডি স্কুল অফ মেডিসিন ডিন ফর ইকুইটি, ইনক্লুশন অ্যান্ড ডাইভার্সিটি এবং প্রফেসর অফ মেডিকেল সায়েন্সেস হিসাবে কর্মরত আছেন। সেজন ভাই, আপনার এত এত ব্যস্ততার ভিতরে আপনি যে আমাদের সাথে আসলে খুবই ছোট্ট নোটিসে আমি জানি আপনি সংযুক্ত হয়েছেন, তার জন্য বিশেষ ধন্যবাদ। ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য। এরকম অনুষ্ঠানে আসতে পেরেই মজা লাগে। অনেক ধন্যবাদ। জি, তো আমি আসলে জানতে চাইবো যে আপনি যদি আরো একটু আপনার জার্নিটা আমাদের সাথে শেয়ার করেন। আমি বুঝতে পারিনি প্রশ্নটা। হ্যাঁ, আমি বলছিলাম আমরা আসলে আপনার ঈদের সময়কার বাংলাদেশে যে বিভিন্ন সময়ের স্মৃতি, প্রত্যেক ঈদ আনন্দ মেলাতেই আপনার গান যেত, বিভিন্ন স্ক্রিপ্ট যেত এবং আপনি অনেক অনেক স্মৃতি আমার সাথে আজকে আসলে অনুষ্ঠান পূর্ববর্তী প্রিপারেশনের সময় আপনি কিছু খুব উল্লেখযোগ্য আরো অনেক স্মৃতি বলছিলেন। তো সেখান থেকে কিছু গান সম্পর্কে যদি একটু আলোচনা করেন, এবং আপনার খুব জনপ্রিয় একটি গান কোন এক সুন্দরী রাতে আমার খুবই পছন্দ, আমি জানি যদিও এটি মেয়েদের কণ্ঠে গাওয়া। তারপর যদি এক লাইন আপনার মুখে শুনতে পাই, অথবা আপনার পছন্দের যে কোনো গান থেকে যদি আমাদের 2 লাইন একটু শোনান, তারপরে আমরা
ঠিক আছে। জি না, থ্যাংক ইউ। আমি ওই যে অনুষ্ঠানটার গল্প করলাম যে যেখানে আমাদের এরকম মহারথীরা, তখন আমি মাত্র আমার কত বয়সের 20s এরকম আর কি। তো ওই ওই অনুষ্ঠানটাতে একটা আমরা হিস্টোরিক্যাল বা ঐতিহাসিক গান করেছিলাম, সেটার গল্প করি। সেটা ছিল হলো বাংলাদেশের 15টা ব্যান্ড, একদম আজকে যারা বাংলাদেশের ব্যান্ড সঙ্গীতের পুরোধা যাদেরকে বলা হয়, আমি একে একে 15টার নাম হয়তো বলতে পারবো, তা সময় নষ্টের জন্য বলবো না, কিন্তু বলি কারা কারা ছিল সেখানে। রেনেসা, নকিব খান, তারই সুর করা ছিল এই গানটা, আমার লেখা। সুতরাং রেনেসা ছিল, সোলস ছিল, সেখানে ছিল মাইলসের দুই ভাই, জেমস যে এখন একক সঙ্গীত শিল্পী, জেমসও সেখানে ছিল, আয়ুব বাচ্চু ছিলেন তার LRB দলের পক্ষ থেকে। এরকম মানে টপ 15টা ব্যান্ডের শিল্পীদের নিয়ে এই গানটা। তো গানটার উদ্দেশ্য ছিল, গানটার আইডিয়াটাও কিন্তু আমার, আমি নকিব ভাইকে বলতাম যে আমরা এমন একটা গান করি যেটা মানুষ পিকনিক করতে গিয়ে বাসে চড়ে যাবে, নৌকাতে যাবে আর গানটা গাবে। তো এই গানটা আমি একটু গাওয়ার চেষ্টা করি। একটু দূরে চল না, যেথায় শুকনে গাছের পাতার ফাঁকে হলদে পাখির বল, তাল পাতাতে দক্ষিণ বাতাস বাজায় হাওয়ার ঢোল, মাটির কাছে কৃষক বধুর মধুর জানা যাবে, সেই কৃষকের গল্প আমায় বল না, আরে বল না, বল না, বল না রে, শহর থেকে একটু দূরে চল না। দারুণ দারুণ, খুব ভালো লাগলো। পুরো গান হ্যাঁ তো অনেক লম্বা হয়ে যাবে। হ্যাঁ, না ঠিক আছে, আমরা অল্প অল্প করে বরং যদি একটু একাধিক শোনার উপায় থাকে সেটা বর্ণনা হয়, আর একটু বেশি ভালোই লাগবে যেহেতু আমাদের ছোট্ট আড্ডা। হ্যাঁ, তো এই পর্যায়ে সুজন ভাই, আমি জানি যে আপনি একটি চলচ্চিত্র নিয়েও কিন্তু আপনি কাজ করেছেন এবং এখনো করছেন। তো আপনার চলচ্চিত্র যাত্রা সম্পর্কে যদি খুব সংক্ষেপে একটু আমাদের সাথে বলেন। অবশ্যই, অনেক ধন্যবাদ। চলচ্চিত্র আমার আমার যাত্রা বলতে, চলচ্চিত্র আমার চিরকাল পছন্দ ছিল, আমি সিনেমার পোকা ছিলাম, কিন্তু আমার লেখা নিয়ে প্রথম চলচ্চিত্র হয় বাংলাদেশ শিশু একাডেমি। আমার মুক্তিযুদ্ধের একটি উপন্যাস মনের ঘুড়ি লাটাই, এই উপন্যাসটি তারা চলচ্চিত্রায়নের জন্য প্রস্তাব করে আর কি। তো এটার পরিচালক ছিলেন বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত মেঘের অনেক রং সিনেমার পরিচালক হারুনুর রশিদ। তো তিনি এটা আমাকে বলেন যে আমি এই গল্পটি নিতে চাই। তো এটার বলা যায় আংশিক চিত্রনাট্য আমার করে দেয়া, কিন্তু আমি তখন আমেরিকায় পড়তে চলে আসি। ওই সময় এটা রেকর্ডেড হয় এবং প্রচার হয় বাংলাদেশ শিশু একাডেমির প্রযোজনায়। তো এইটা দেখার পরে আমি আবার কিছুটা হতাশও হয়েছিলাম, কারণ আমার উপন্যাসের গল্প যেখানে যেভাবে শেষ হওয়ার কথা সিনেমাতে সেভাবে হয়নি দেখে আমি ভেবেছিলাম যে আরে এগুলো আমাকে নিজেই করতে হবে। তো তখন থেকে আমি চলচ্চিত্রের উপরে পড়াশোনা শুরু করি, অফিসিয়ালি কোর্স করা, চিত্রনাট্য লেখা ইত্যাদি করা। তা আমার নিজের প্রথম কাজ হলো 2014 সালে লাশ কাটা ঘর, যেটা একটা ডকুমেন্টারি চলচ্চিত্র বাংলাদেশের ডোমদের জীবন নিয়ে। তো সেটা তো রিচমন্ড ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাওয়ার্ড পেল এবং বাংলাদেশে মুক্তিযুদ্ধ জাদুঘর, চ্যানেল আই থেকে প্রচারও হলো। ওইটা বলা যায় আমার প্রথম পরিচালিত ছবি। আর এখন যেটা কাজ করছি, আমার একটা চিত্রনাট্য যেটার পরিচালক এবং প্রযোজক সবই কলকাতা থেকে, মানে পশ্চিমবঙ্গ থেকে। এটা দুই বাংলার একটা যৌথ প্রজেক্ট হিসাবে আসলে এই মার্চেই শুটিং হওয়ার কথা ছিল, এই মার্চ এপ্রিল, কিন্তু বাংলাদেশের রাজনৈতিক কারণে একটু পিছিয়ে গেছে। আমরা এটা সম্ভবত 2026 সালে মুক্তি পাবে, সেভাবে আর কি শুটিং এর কাজ চলছে। তো এইটাই মোটামুটি বলবো এখনকার চলচ্চিত্রের অবস্থান আর কি। আর দুটো শর্ট ফিল্মের কাজ চলছে, এই তো। অসংখ্য ধন্যবাদ সুজন ভাই। আমরা কি বলবো, আসলে আপনার কাজের পরিধি এত দীর্ঘ
যে খুব সংক্ষিপ্ত হাইলাইটস ছাড়া আমার পক্ষে তো আজকের আলোচনায় আসলে বেশি কিছু শেয়ার করা সম্ভব নয়। তো আপনি আপনার আরো কোনো একটি জনপ্রিয় গানের দু লাইন আমাদেরকে শোনান, তারপরে আমরা আবার মৌলির কাছে যাব। আচ্ছা, কোনো এক সুন্দরী রাতে, এটা সামিনার কণ্ঠে এত সুন্দর হয় যে ওটা আমি জি, দুঃসাহসও করি না, কিন্তু এইটা, তারপরে আমরা শুনি দু লাইন, এত শ্রুতিমধুর একটি গান। কিন্তু এইটা নিয়ে আরেকটা মজার গল্প বলি। তখন মাত্র এই গানটি প্রচার হয়েছে, স্টার নামে একটা ক্যাসেটে এসছে আশিকুজ্জামান টুলুর সুরে। তো আমি সামিনা আমরা ঘনিষ্ঠ বন্ধু, টেলিভিশনে একসাথে গিয়েছি ঈদের আনন্দ মেলায়, যে আবার ঈদের আনন্দ মেলা। তো ওখানে বড় বড় অনেক গীতিকার বসে আছেন, আমি নাম বলতে পারি, এবং তারা আমার নমস্য ব্যক্তি। রফিকুজ্জামান বসে আছেন, আরো অনেকে। তো তখন কথা হচ্ছে যে সামিনা এই অনুষ্ঠানে একটা গান করবে, ঈদের আনন্দ মেলা। তো গানটা কে লিখবে? তো ওনারা অনেকে গানের কথা বললেন, আমি চুপচাপ বসে আছি, একেবারে বালক সুলভ সরলতা নিয়ে আর কি। তো তখন সামিনা প্রস্তাবটা দিয়ে ফেললেন। সামিনা বললেন যে আচ্ছা, ওর তো লেখা একটা গান আছে আমার কাছে, আমরা আমাদের বাসায় বসে লেখা হয়েছে, এই গানটা আমি করতে চাই। তো তখন সুরকার খন্দকার নুরুল আলম ওখানে বসা ছিলেন। তো ওই গানটা খন্দকার নুরুল আলমের সুরে এবং আনন্দমেলায় সামিনা গেয়েছিলেন। এই গানটা আর পৃথিবীর কোথাও বোধ হয় নাই, কারণ ওই ক্যাসেটটাও মুছে ফেলে টেলিভিশন থেকে। গানটা আমি বলি, আমি একা হলে বুঝি তোমায় ছাড়া আমি কত একা, আমি ঘুম হারালে বুঝি তোমায় ছাড়া হয় না স্বপ্ন দেখা, আমি একা বলে বুঝি তোমায় ছাড়া আমি কত একা। গানটার যেটা হলো যে গানটা টেলিভিশনে অ্যাক্সিডেন্টালি মুছে ফেলে এই ইয়াটা, ফিতাটা আমরা বলি। তো এই গানটা যখন আমি প্রথম লাকি আকানকে শোনাই, তিনি মারা যাবার অল্প কিছুদিন আগের ঘটনা, বেশি দিন আগের কথা না। আমি বাংলাদেশে গিয়েছি, অনেক নতুন গান শোনাচ্ছি, এই গানটা শোনালাম যে এত চমৎকার একটা সুর, এত আমারও প্রিয় একটা গান। লাকি ভাই বলে যে এক কাজ করো, এই গানটা আমি সুর করতে চাই। তা আমি বলছি এটা কেমন হয়, একবার তো সুর করে। তা বলে না, খন্দকার নুরুল আলম ভাই করেছে, আমিও করব। তো উনি মারা যাওয়ার আগে যে অপ্রকাশিত দুটো গানের সুর করে গেছেন আমার কাছে ছিল, তার মধ্যে এটা একটা, যেটাই রন্টি দাস গেয়েছে এবং আমার ইউটিউব চ্যানেলে আছে। আর একটা ছিল বাপ্পা মজুমদার গেয়েছেন, এবং বাপ্পার গানটাও দুর্দান্ত, সেই ক্লাসিক লাকি আকন্দের সুর। ভুল ঠিকানায় পৌঁছে গেছে ভালোবাসার চিঠি, অনেক সুখের কল্পনাতে লিখেছিলাম তাকে, স্বপ্ন আমার ঠিক হলো তার সে পথে বাঁকে। ভুল ঠিকানায় পৌঁছে গেছে ভালোবাসার চিঠি। অসংখ্য ধন্যবাদ সেজান ভাই। সুপ্রিয় দর্শক, আমরা একটি চমৎকার ঈদ আড্ডায় আছি। এই মুহূর্তে চলে যাচ্ছি একটি ছোট্ট বিরতিতে। বিরতির পর এসেই আমরা মৌলির কাছ থেকে গান শুনবো, সেজান ভাইয়ের কাছ থেকে আরো পরিবেশনা এবং গল্প শুনবো। আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর আবারও আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সিজন ওয়েলনেসের আজকের ঈদ আড্ডায়। তো বিরতির পর আমি আমার ছোটবেলার বন্ধু উজমা নিশাত মৌলি, আমাদের যে গুণী শিল্পী ইঞ্জিনিয়ার আজকে আমাদের সাথে সংযুক্ত আছেন, তার সম্পর্কে একটু সংক্ষেপে আপনাদেরকে বলবো। মৌলি যেহেতু দীর্ঘ সময় ধরে হাই স্কুলের পরে আসলে যুক্তরাষ্ট্রে তার জার্নিটা, আমি মৌলিকে একটু ইংরেজিতেই পরিচয় করে দিতে চাই। সো
Uzma Nishat Moli, a multifaceted individual with a successful 18-year career as an electrical engineer in the aerospace industry, currently working as an FPGA design engineer at Raytheon Technologies. She is also a talented musician, certified pilot, scuba diver, and avid traveler who has explored more than 20 countries. Moli's music journey is showcased on Bandcamp, YouTube, Spotify, iTunes, and other platforms. She recently released an album that has 10 songs. মৌলিক যেই প্রতিভা আমাকে সব থেকে বেশি মুগ্ধ করেছে যেদিন আমি দেখলাম যে সে আসলে এরোপ্লেন চালাচ্ছে এবং খুব ইজি একটা এক্সপোজার দিয়ে সে সেই ভিডিওটি পোস্ট করেছিল। আমার মনে আছে অনেক বছর আগের কথা, কিন্তু তখন আমরা সবাই অনেক ইয়াং। সো মৌলি, তুমি আমার চোখে অনেক দুঃসাহসী একজন মানুষ। তো তোমার রিসেন্টলি যে তোমার অ্যালবাম রিলিজ হয়েছে সেটা সম্পর্কে একটু সংক্ষেপে বলো, তারপরে তোমার পরবর্তী গানটি আমরা শুনবো। অ্যালবামটা আমি আমার আমার ভোকাল মানে ট্যালেন্ট বলা যেতে পারে। আমি চেষ্টা করেছি সেটা ক্লাসিক্যাল, আমার ব্যাকগ্রাউন্ড মেইনলি ক্লাসিক্যাল মিউজিক। সো আমি মানে নতুন করিতে অনুষ্ঠানে আমি পার্টিসিপেট করতাম রেডিও শোতে। তখন তো বিটিভি একটাই ছিল, বিটিভিতে অনেক চিলড্রেন্স অনেক অনুষ্ঠান করেছি। তো অনেক ভালো ভালো টিচার ছিল আমার মা আমাকে অনেক অনেক ভালো ভালো টিচারদের কাছে নিয়ে যেত। তো যাই হোক ওইটাই আমি আনার চেষ্টা করেছি। আমার 10টা গানের মধ্যে 5টা গান হচ্ছে গিয়ে নজরুলগীতি, আর একটা রবীন্দ্রসঙ্গীত আছে, আর 4টা গান আমার নিজের লেখা আর সুর দেওয়া। তো আমি অনেক কিছু এক্সপ্লোর করেছি। আই হ্যাড রিয়েলি ফান। সো প্লিজ বেস্ট অফ লাক মৌলি। তোমার নিজের গানটি এখন আমি একটু শুনি। আমি একটু ইন্টারাপ্ট করি, আমার মনে হয় তুমি দুপাড়া করে করতে পারো, তাহলে আমরা আরো একটি গান শোনার সুযোগ থাকবে হয়তোবা। আচ্ছা, ছোট করে দিব। হ্যাঁ জি, হ্যাঁ, এটা একটু ছোটই গান, এটা মানে পুরা গানটাই খুব। আচ্ছা, ওকে। আচ্ছা, তো এই গানটা মোর লাইক যে আমাদের মানে আপনারা একটু কষ্ট করে লিরিক্সটা শোনার চেষ্টা করবেন। তো এই গানটা মানে হচ্ছে গিয়ে যে আমরা যে আমাদের জীবনে কি চাই, কিন্তু অনেক কিছু যেগুলো আমরা ট্যাকটিক্যাল না, যেগুলো আমরা ধরতে পারি না, মানে টাকা পয়সা না, যে সেটা আমাদেরকে সুখ দেয়। তো এটার নাম হচ্ছে সুখ উপকরণ। তো আমরা কি কি সুখের উপকরণ চাই আমাদের জীবনে, তো এটা হচ্ছে কি আমার লেখা গান। একটা ছোট ঘরে আমার অদৃশ্য দেয়ালের ইমারত, ওরে শুধুই সুখের সাগর আর সুখের উপকরণ। একটা ছোট ঘরে আমার অদৃশ্য দেয়ালের ইমারত, ওরে শুধুই সুখের সাগর আর সুখের উপকরণ। ছোট্ট শিশুর নিষ্পাপ হাসি, প্রাণ ভরা রোদেলা স্মৃতি, বন্ধু পরিজনের মায়া, সুখী মানবের কায়া, নিঃশ্বাসে দুই মনের মিলন, অসীম প্রেমে জীবন যাপন, একাগ্রতার অটুট বিশ্বাস, ছন্ন ছাড়া প্রসারের আশ্বাস, বিশ্বময়ের আশীর্বাদে, সবুজ প্রকৃতির ডাকে, গানের সুরে সুরমালা, এসব নিয়ে সে ঘর বাঁধা একটা ছোট ঘরে আমার অদৃশ্য দেয়ালের ইমারত, ওরে শুধুই সুখের সাগর আর সুখের উপকরণ, আর সুখের উপকরণ। অসংখ্য ধন্যবাদ মৌলি। আমি আবারও চলে যাচ্ছি সেজান ভাইয়ের কাছে। সেজান ভাই, আমি জানি যে বছর কিন্তু আপনি বঙ্গবন্ধু বইমেলা নিউ ইয়র্কে নবীন জিনাত ইন্টারন্যাশনাল লিটারি অ্যাওয়ার্ড 2025 এই অ্যাওয়ার্ডটি আপনি জিতেছেন। আমাদেরকে একটু সংক্ষেপে একটু শেয়ার করবেন কিনা? আসলে কি বলবো, এটা অনেকটা সারপ্রাইজ ছিল আমার জন্য।
বইমেলা হচ্ছে, নিউ ইয়র্কে সবসময় বইমেলাতে যাই। নবী ভাই ফোন করলেন, দুবার ফোন করেছেন, আমি তখন ড্রাইভ করছিলাম, ধরতে পারিনি। তৃতীয়বার যখন ধরলাম তিনি বললেন যে বইমেলাতে আসো। আমি বললাম যে বইমেলাতে আমি যেতেই চাচ্ছি না, আমার নানান কাজের জন্য এবার বাদ দিতে চাচ্ছিলাম। তো তখন বললেন যে না আসো, একটা সারপ্রাইজ আছে, আমাদের একটা পরিকল্পনা আছে, তোমাকে আসতেই হবে। আর নবী ভাই এত নমস্য মানুষ আমাদের কাছে, আর তিনি একটা বইমেলার উদ্যোগ নিয়েছেন, যে তিনি আগের বইমেলাটাও কিন্তু তারই উদ্যোগে করা, মুক্তধারার সাথে যৌথভাবে আর কি। তো আমি গেলাম সেই মেলাতে, এবং এটা হলো যেহেতু বঙ্গবন্ধু বইমেলা নাম, দ্বিতীয় হলো এটা নবী জিনাত ফাউন্ডেশন থেকে এটার অর্থ দেয়া হয়, যারা মুক্তিযুদ্ধকে জনপ্রিয় করেছে ছোটদের কাছে, বিশেষ করে দীর্ঘ সময় ধরে নানান অডিয়েন্সকে, এই সামগ্রিক অবদান। তারপর হলো ধর্মনিরপেক্ষ আদর্শ যে প্রচার করেছে এবং সামগ্রিকভাবে অবদান রেখেছে, এই দুটো কাজের জন্য আর কি সামগ্রিকভাবে পুরস্কারটা দেয়া হচ্ছে। তো আমি খুব, কি বলবো, অনার্ড ফিল করেছি, আমি সম্মানিত বোধ করেছি। প্রথমত এটা বঙ্গবন্ধু নামটা যুক্ত, দ্বিতীয়ত হলো এরকম একটি সময়ে যেখানে আমাদের দেশে মুক্তিযুদ্ধের নানান জিনিসের উপরে হামলা হচ্ছে, সেখানে এই বিষয়টি, আমি এর পুরস্কার বহু সংখ্যক পেয়েছি জীবনে, কিন্তু এটাই আমার কাছে বিশেষভাবে। এটা আসলে আসলে খুবই সময় উপযোগী এবং খুব টাইম সেন্সিটিভ আমি বলবো, এবং ভীষণই একটি গর্বের। আমি খুব সংক্ষেপে আপনার কাছে 1 মিনিটে জানতে চাইবো। আমি জানি যে মুক্তিযুদ্ধের উপর আপনার লেখা একটি বই অপারেশন জ্যাকপট অনেক বিশদ ভাবে সমাদৃত, এবং এটি কিন্তু ইংরেজি ভাষাতেও হয়েছে। আমাদের যে কোনো আমাদের বাচ্চারা যারা বাংলা না পড়তে পারে, ওরাও কিন্তু এই বইটি যদি অ্যাক্সেস করতে পারে, ওরা জানতে পারবে। তো আমি একটু জানতে চাইবো বইটি সম্পর্কে, আপনি সংক্ষেপে একটু যদি ইনফরমেশনটাও দিয়ে দেন, কি করে ওরা এটি কালেক্ট করতে পারে। হ্যাঁ, বইটি হলো মুক্তিযুদ্ধের নৌ কমান্ডোদের অকথিত অধ্যায় ছিল, মানে তখনও আমরা বিস্তারিত কেউ জানতাম না, বাংলাদেশের ইতিহাসে অতটা কেউ জানতো না, কিন্তু আমি গবেষণা করে ওই সময় প্রায় 3 বছর ধরে বিভিন্ন জনের সাক্ষাৎকার নিয়ে কলকাতা গিয়ে তথ্য সংগ্রহ করে লিখেছিলাম। একেবারে পুরা মনে হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটা রোমহর্ষক কাহিনীর মতো। তো এই বইটি, আমার লেখার ধাঁচটা ছিল ডকু উপন্যাস, কিন্তু আমি বলতাম যেটা কিশোরদের জন্য লেখা। এটি অনুবাদ করেছেন বিবিসির সাংবাদিক সাগর চৌধুরী, এবং এটি পাওয়া যায়, দুটো বই সব জায়গায় পাওয়া যায়, অনলাইন ফোরামে পাওয়া যায়, বিভিন্ন অনলাইনের বইয়ের দোকানে। কিন্তু সবাই আমাকে প্রশ্ন করতো যে এটি কেন ছোটদের বই, বলে 99% ডকুমেন্টারি। আমি বলতাম যে আমাদের বড়দের মাথা তো পচে গেছে, যদি কোথাও পৌঁছাতে হয় ছোটদের মাথায় পৌঁছাতে হবে, সেই জন্য আমি এটা কিশোরদের জন্য লেখা বলি। কিন্তু আসলে এটি অপারেশন জ্যাকপট নিয়ে উইকিপিডিয়াতেও যত বিশাল বিশাল অ্যাডমিরাল, মেজর জেনারেলদের সাক্ষাৎ এবং রেফারেন্স আছে, এই বইটি থেকেও রেফারেন্স আছে 4 জায়গায়। তো এটি পাওয়া যাবে অনলাইনে, বিভিন্ন জায়গায় পাওয়া যায়। এটা কি রকমারিতে নাকি অ্যামাজনে? বা আছে, অ্যামাজনে ইংরেজিটা পাওয়া যায়। আচ্ছা, আর একটা হলো যে এটার এখন পিডিএফ আমরা উন্মুক্ত করে দিয়েছি। ওকে, আচ্ছা, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ সুলতান ভাই। আমি চাই যে আমাদের বাচ্চারা ইনভেরিয়েবলি বইটি পড়ুক, ওরা বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস, যুদ্ধের ইতিহাসটি সঠিকভাবে জানুক এবং ধারণ করুক। মৌলি, তোমার সর্বশেষ গানটি আমরা একটু শুনতে চাই, এবং তার আগে তুমি জাস্ট সংক্ষেপে 1 মিনিটে যদি আমাদেরকে তোমার বই সম্পর্কে একটু বলো। আমি জানি তুমি তো অনেকগুলো বই পাবলিশ করেছো। আমার প্রথম 2টা বই হচ্ছে গিয়ে আমার মায়ের বই। আমার মা যখন পিএইচডি করেছেন, উনি তখন 60 আপ। তো উনি যে টপিকের উপর বই লিখেছে, যে কোরিয়া আন্ডার জাপানিজ কলোনিয়ালিজম, যেটা অনেকে জানে না। তো আমি চেষ্টা করেছি আমার মায়ের কাজটা যাতে আমি রিপাবলিশ করেছি। বাংলাদেশে পাবলিশ হয়েছিল, আমি আবার আমেরিকায় পাবলিশ করেছি। আর দ্বিতীয় বইটাও আমার মা যখন মাস্টার্স করেছিল, সেটা হচ্ছে গিয়ে স্কটল্যান্ডের হিস্ট্রি। আমার মা হচ্ছে হিস্ট্রি প্রফেসর, তো ওইটা পাবলিশ করেছি। আর আমার নিজের কিছু বই আছে, আমি গার্ডেনিং করতে পছন্দ করি, তো গার্ডেনিং উপর লিখেছি। আর আমি ছদ্মনামে আমি কিছু রোমান্স আমাকেও দিয়েছো। হ্যাঁ,
অসংখ্য থ্যাংক ইউ ধন্যবাদ। ফর ঠিক আছে, তোমার সাপোর্ট। গানে চলে যাই। হ্যাঁ, আচ্ছা, এখন আমি যেটা করব হচ্ছে গিয়ে নজরুলগীতি। তো নজরুলগীতিতে আমার খুবই ফেভারিট নজরুলগীতি, কারণ এখানে হচ্ছে অনেক ক্লাসিক্যাল নোট আছে। এই গানটা হচ্ছে গিয়ে আমরা অনেকেই জানি যে কাজী নজরুল ইসলাম উনি বাক স্বাধীনতা হারিয়ে ফেলেছিলেন 42 ইয়ার্সে, এবং এই গানটা ওইটা একটু টাচ করে, ওই টপিকটা। তো আমি 2টা প্যারাগ্রাফ করছি সময়ের জন্য, তো আশা করি আপনাদের ভালো লাগবে। ফুলেরও জলে সায় নীরব কেন কবি, ফুলেরও জলে সায় নীরব কেন কবি, ভোরেরও হাওয়ায় কান্না পাওয়ায়, ভোরেরও হাওয়ায় কান্না পাওয়ায়, তবু ম্লান ছবি নীরব কেন কবি, তবু ম্লান ছবি নীরব কেন কবি, ফুলেরও জলে সায় নীরব কেন কবি, যে বিনা তোমার কোলেরও কাছে আ আ আ আ আ আ আ আ যে বিনা তোমার কোলেরও কাছে বুক ভরা স্বর্ণই জাগিয়ায় আছে, তোমার হরষে ছড়াক পরশে আকাশে বাতাসে তার সুরেরও সুরভি, নীরব কেন কবি, নীরব কেন কবি, ফুলেরও জলে সায় নীরব কেন কবি। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ। ভীষণ ভীষণ চমৎকার। আমার তো দারুণ লেগেছে। সেজান ভাই, আপনি কি মৌলিক গান সম্পর্কে কিছু বলবেন? না, চমৎকার। আর ক্লাসিক্যাল শেখা সেটাই। আম, আর কি বলবো, আমি গীতিকার বলে বোধহয় নজরুল আমার তো অন্যতম প্রিয়। আমি যদি গান কাকে বলে এইভাবে জি, শুরু করি, তো জি, নজরুলের অনুপ্রেরণা এমনকি রবীন্দ্রনাথের চেয়েও বেশি আমার উপরে। জি, যেমন আমি বলি, আমার মা সবসময় নজরুল গীতি গাইতেন। এই যে উপমাগুলো ব্যবহার করেছেন নজরুল, মোর প্রিয়া হয়ে এসো রানী দেব খোপায় জি, তারার ফুল, এইটা জি, না শুনলে তো আমি কোনোদিন কোনো এক সুন্দরী রাতে লিখতে পারতাম না। এই আধুনিক জি, উপমা, রঙিন খামে লেখা তোমার চিঠির মতো চাঁদ আসতো না। তো গানের ক্ষেত্রে আমি বলি যে একটা গানকে সুর থেকে আলাদা করে আগে পড়তে হয়। যদি সেটা কবিতা হিসাবে উত্তীর্ণ হয় তবেই তাকে আমি গান বলবো, তার আগে না। এইভাবে আমি জি, বিচার করি। তো সেই জি, সেইভাবে তো নজরুলের গানের তো তুলনা হয় না, তাই না? অবশ্যই। হ্যাঁ। কি চমৎকার করে আপনি বললেন সেজান ভাই। আসলে আপনি যে কথা শিল্পী সেটা আপনার কথা শুনলেই বোঝা যায়। তো আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অসংখ্য ধন্যবাদ মৌলি তোমাকে, অসংখ্য ধন্যবাদ সেজান ভাইকে। সুপ্রিয় দর্শক সকলকে আবারও ঈদের শুভেচ্ছা এবং ঈদ মোবারক। সকলের ঈদ অনেক আনন্দ বয়ে আনুক। আমরা এখন সেজান ভাইয়ের মুখে ওনার এই ঈদের রচিত একটি গান শুনতে শুনতে আপনাদের সকলের কাছ থেকে বিদায় নিব। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ মৌলি তোমাকে, আবারও ঈদ মোবারক। সেজান ভাই, আপনাকে ঈদ মোবারক। ঈদ মোবারক, অনেক ধন্যবাদ। এই গানটি কিন্তু আজকে লিখেছি, আজকে সুর করেছি, সুতরাং আজকেই শুনতে হবে। কোরবানি আর পড়ছো ঈদের নামাজ, পশু মরছে কি আর প্রশ্ন করে কে আর, দিচ্ছ পশু কোরবানি আর পড়ছো ঈদের নামাজ, পশু মরছে কি আর প্রশ্ন করে কে আজ,
রাধে আগুন নিয়ে ঢুকে আত্মত্যাগের স্বপ্নগুলো যাবে বুঝি চুকে, তবু আশায় বুক বাঁধি থাক, তবু আশায় বুক বাঁধি থাক, যতক্ষণ শ্বাস দিনের শেষে এই মানুষের রেখেছি বিশ্বাস, দিনের শেষে মানুষের রেখেছি বিশ্বাস। একটা মানুষ হয় একাধিক, পড়লে জীবন প্রেমে, বিশ্ব তোমার হাতের মুঠোয়, সূর্য যাবে প্রেমে, নিজের ঘরের ছায়ায় আছে সেই মানুষের বাস, রাত পুরবে আশাতে রেখেছি বিশ্বাস, রাত পুরবে আশাতে রেখেছি বিশ্বাস। এই বিশ্বাস সবার মধ্যে থাকুক। সবাইকে ঈদের শুভেচ্ছা, ধন্যবাদ। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।